আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গত ভিডিওতে আমরা মূলত কথা বলছিলাম যে ইসলামিক রাজনীতি কিভাবে এনসিপির যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে শেপ দিবে। অর্থাৎ এনসিপির রাজনীতি কোন দিকে যাবে সেটা ইসলামিক রাজনীতির উপর কিছুটা নির্ভরশীল। সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমরা দেখব যে এনসিপির যে রাজনৈতিক আদর্শ এখনো তৈরি হয়নি এবং এর পেছনে আরেকটা টানাপোড়েন আছে। ইসলামিক রাজনীতির যেমন একটা এনসিপির উপর প্রভাব আছে, ঠিক তেমনভাবে বাম রাজনীতিরও এনসিপির উপর একটা ব্যাপক প্রভাব আছে। এবং ব্যাক স্টেজে এই যে প্রভাবটা, অর্থাৎ ইসলামিক রাজনীতির প্রভাব এবং বাম রাজনীতির প্রভাব, এর যে ছায়া এবং এর যে যুদ্ধ, ছায়া যুদ্ধ আমি বলতে পারি, এই ছায়া যুদ্ধর ফলেই এনসিপি মূলত ভাঙতেছে। অর্থাৎ ইট নট নেসেসারি যে এনসিপি জামাতের সাথে চলে যাচ্ছে, বিএনপির সাথে চলে যাচ্ছে, তাই এনসিপির ভাঙন হচ্ছে, ব্যাপারটা এরকম না। এনসিপি যদি জামাতের সাথে নাও যাইতো বা বিএনপির সাথে নাও যাইতো বা বিএনপির সাথে যাইতো, ইট ডাজেন্ট ম্যাটার। এনসিপির যে ভাঙন বা এনসিপির ভিতরে আদর্শগত যে দ্বন্দ্ব, সেটা সামনে আসতোই, আজকে হোক কালকে হোক, সেটা আসতোই। তো আমরা আজকের ভিডিওতে এই জিনিসটাই দেখব যে বাম রাজনীতি আসলে এনসিপিকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং এনসিপি এখন পর্যন্ত রাজনৈতিক যে আদর্শ সেটা কেন দাঁড় করাইতে পারে নাই, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। এবং আমরা আগের যে ভিডিওটা, অর্থাৎ ইসলামিক যে প্রভাব সেইটা এবং বাম রাজনীতির যে প্রভাব, এই দুইটা ভিডিওকে কম্বাইন করার পর, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি হওয়ার পর, দেন আমরা ফাইনালি বুঝতে পারবো যে এনসিপির ফাইনাল যে আদর্শ, অর্থাৎ এনসিপির বাস্তবিক আদর্শটা কোথায় গিয়ে ল্যান্ড করবে, মানে বাস্তবিক আদর্শটা আসলে কি দাঁড়াবে, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। সো শুরু করা যাক। আচ্ছা, তো বাংলাদেশে বামদের যে রাজনীতি সেটা কেন ভালনারেবল এবং মোটামুটি মেইন স্ট্রিম রাজনীতি হইতে পারতেছে না, সেটা নিয়ে আমার একটা নিজের মানে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। আমি তখন ইউনিভার্সিটিতে, অর্থাৎ সাস্টে, মোটামুটি 2015 সালের হয়তো শুরুর দিকে। তো ওই সময় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো ওই সময় দেখলাম যে মানে কতগুলো বড় ভাই আর কি, তারা অনেক ভালো ভালো কথা বলতেছে। যেমন বাংলাদেশে যে শোষণ হয় সেই শোষণের কথা বলতেছে, বাংলাদেশের সাধারণ মানুষ কি পরিমাণ ত্যাগ এবং শ্রম দেয়, ত্যাগ করে, কিন্তু তার বিনিময়ে তারা শোষিত হয়, সেই ধরনের কথা বলতেছে এবং তাদের অধিকার নিয়ে কথা বলতেছে। তো আমি আসলে তাদের কথা দুই একদিন শুনলাম। শোনার পরে আমি কিছুদিন পরে দেখলাম যে এদের মোটামুটি সবাই কাইন্ড অফ লাইক নাস্তিক ধরনের আর কি। আমি নাস্তিক বলবো না, বাট ইসলামিক যে আদর্শ সেই ইসলামিক আদর্শ এবং চেতনাকে তারা ধারণ করে না। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হইল। তো আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি বেশিরভাগ মানুষই ইসলাম ব্যক্তিগতভাবে পালন করি অথবা করি না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ইসলামিক সেন্টিমেন্টকে মানুষ কিভাবে দেখতেছে। কেউ যদি ইসলামিক সেন্টিমেন্টকে বাজেভাবে দেখে, আমাদের নবী রাসূলকে কেউ গালাগালি করে বা খারাপভাবে দেখে, একটা রিকশাওয়ালা যে হয়তো নামাজ পড়ে না কোনোদিন, হয়তো মসজিদে শুধু জুমার নামাজটা পড়ে, সেও দেখা যাবে তার প্রতিবাদ করবে। মানে সেও এটা মেনে নিতে পারবে না মন থেকে। তো আমার ক্ষেত্রেও ঠিক এরকমই হইলো। তারা অনেক ভালো ভালো কথা বলতেছে, আমাদের দেশে কি পরিমাণ শোষণ মানে রাজনৈতিক ব্যক্তিরা করতেছে, শোষিত হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের ক্লাস হইছে। তো এই জিনিসগুলো অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু আলটিমেটলি মানে আমার কাছে কনভিন্সিং মনে হইল না। অর্থাৎ বাম রাজনীতি বাংলাদেশে এসে মানে ধরা খাইছে, এটার মূল কারণ হইল তাদের ইসলাম বিদ্বেষ। অর্থাৎ তাদের যে সেকুলার চিন্তা যে সমাজতান্ত্রিক হইতে গেলে আমাকে ইসলাম বিদ্বেষ বা ইসলামকে নিয়ে সমাজতান্ত্রিক হওয়া যাবে না, এই ধারণাটা বামরা বাংলাদেশে তৈরি করছে এবং এই ধারণার কারণেই বাম রাজনীতি আমার মনে হয় বাংলাদেশে ফ্লারিশ করতে পারতেছে না। এটা হচ্ছে বাম রাজনীতি ফ্লারিশ না করার মূল কারণ বাংলাদেশে। আচ্ছা, এনসিপি যখন জুলাই আন্দোলনের পরে প্রথম সামনে আসলো, তো তখন যদি বাংলাদেশে একটা ইলেকশন হয়ে যাইতো লেটসে, তো ইলেকশন হইলে যে ধরে নেন যে বাংলাদেশে তার 2 দিন পরেই এনসিপি তৈরি হইলো এবং বাংলাদেশে ইলেকশন হইলো। তো ইলেকশন হইলে তখন দেখা যাইতো যে এনসিপি সবার ভোট পাইতো। আমার, আপনার, আমাদের আশপাশে যারা আছে তারা সবাই ভোট পাইতো। কেন ভোট পাইতো? কারণ এনসিপি তখন আদর্শিক কোনো কথা বলে নাই, এনসিপি তাদের কোনো জায়গা পরিষ্কার করে নাই। তখন প্রত্যেকটা মানুষ এনসিপিকে ধারণ করছে বিগত 17 বছরে যা হইছে সেটার বন্দোবস্ত ভাঙার জন্য এনসিপি একটা হাতিয়ার।
বা হাতুড়ি হিসেবে। তো এই হাতুড়িকে শক্তিশালী করার জন্য আমরা তখন এনসিপিকে ভোট দিতাম দিতাম কিন্তু যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির জনপ্রিয়তা কমতেছে। এই কমার কারণটা হইল আদর্শিক যে বাস্তবতা এবং এনসিপি মানে রাজনৈতিক মাঠে যে মানে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের যে সম্মুখীন হইতেছে সেই জিনিসটা। আপনাদেরকে যদি আমি মানে এনসিপির একজন লিডারের নাম বলতে বলি তাহলে সেটা নিঃসন্দেহে নাহিদ ইসলাম। এরপরে যদি 3 জন বা 5 জনের লিডারের নাম বলতে বলি তাহলে সেটা হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরপরে হয়তো মাহফুজ আলম, আসিফ, এদের নাম আসবে, রাইট? মানে স্টিল আমরা দেখতে পাইতেছি না যে সামান্তা শারমিন অথবা তাসনিম যারা, এদের নাম আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে বাম রাজনীতি যেহেতু টিকতে পারতেছে না ইসলামিক সেন্টিমেন্টকে মেনে নেওয়ার জন্য, যে বাম রাজনীতি ইসলামিক সেন্টিমেন্টকে মানতেও পারতেছে না, সেহেতু বাম রাজনীতি হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো যে এরকম কি কোনো উপায় করা যায় না যে ইসলামিক সেন্টিমেন্টকে তারা মেনে নিবে এবং মেনে নিয়ে বাম রাজনীতি করবে? ঠিক এই জিনিসটাই এনসিপিতে করা হয়েছে এবং এনসিপির মাধ্যমে বামদের মোটামুটি যে একটা প্রচ্ছন্ন যে একটা ধারা সেই জিনিসটা বজায় রাখার চেষ্টা হয়েছে মাহফুজ আলমের মাধ্যমে। এখন আমাদের দেখতে হবে যে মাহফুজ আলম আসলে মূলত প্রভাবিত কার দ্বারা। আপনারা জানেন কিনা মাহফুজ আলম মূলত প্রভাবিত হচ্ছে ফরহাদ মাঝহারের দ্বারা। এখন ফরহাদ মাঝহার মানে এটা খুবই পিকুলিয়ার একটা ক্যারেক্টার, আপনারা জানেন কিনা জানি না। মানে ফরহাদ মাঝহারকে আপনি পুরোপুরি বাম বলতে পারবেন না, আবার আপনি ইসলামিকও বলতে পারবেন না। মানে ওরা দেখা যায় যে বামরাও মাঝে মধ্যে গালি দেয়, আবার ইসলামিক লোকজন তো গালি দেয়। ফরহাদ মাঝহারের যে প্রজেক্টটা সেটা মূলত একটা ডিস্ট্রোটেড যে ইসলামিক ভার্সন, অর্থাৎ এমন একটা ইসলাম যেটা মানে রাজনৈতিক জায়গায় ইসলামকে মেরুদণ্ডহীন কইরা শুধুমাত্র বাহ্যিকভাবে ইসলামকে সামাজিক বা লৌকিক বা আনুষ্ঠানিকভাবে দেখানো, যে ইসলাম একটা জাস্ট অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, ইসলাম কতগুলা রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ, বাট ইসলামের ফিকহি কোনো জায়গা নাই। অর্থাৎ ইসলাম রাজনৈতিক জায়গায় কোনো কাজ করতে পারবে না, বরং ইসলামের এই যে ডিস্ট্রোটেড যে জায়গাটা মানে অর্থাৎ সুফিবাদী ইসলাম, সেই সুফিবাদী ইসলামের উপর ভিত্তি কইরা তারা এনসিপির বাম আদর্শকে এনসিপির ভিতরে ঢুকানোর চেষ্টা করছে। দিস ইজ দ্য থিং। মানে এই ব্যাপারটাকে আমি যদি বলি মানে খুব সহজ কইরা, ইসলামিক একটা বোতলে বামের একটা জুস। এবং এজন্য আপনি দেখবেন যে সামান্তা শারমিন খুব সুন্দর করে হিজাব পরে আছে, কিন্তু আদর্শগত দিক থেকে বাম রাজনীতির চিন্তা করে, অর্থাৎ বামরা যেভাবে চিন্তা করে ঠিক সেভাবে চিন্তা করে, কিন্তু আপনি তাকে দেখবেন যে সে হিজাব পরে আছে। মানে হিজাবটা হইল তার কাছে মানে এটা এটা আল্লাহ ভালো জানেন যে তিনি আসলে মানে কোন আদর্শে কোনভাবে বা কোন আদর্শ নিয়ে এটা করতেছেন। কিন্তু মানে আমি জিনিসটাকে ইন্টারপ্রিট করতেছি এইভাবে যে উনি হিজাবটাকে জাস্ট সামাজিক সংস্কৃতির একটা অংশ হিসাবে চিন্তা করতেছেন, কিন্তু আদর্শগত দিক থেকে তিনি বাম। দ্যাটস ইট। তো এরপর এখন এই যে মাহফুজ আলম, সে আসলে অনেক পড়াশোনা করছে। মানে আমার কাছে প্রথম দিকে মনে হয়েছে সে অনেক পড়াশোনা করছে। বিপ্লব একটা দেশে কিভাবে হয় বা বিপ্লব পরবর্তী সমাজ সংস্কার কিভাবে করতে হবে সেই সেই বইগুলো পড়া বন্ধ মনে হয় তার যায় নাই, তার আগে হয়তো বিপ্লবটা হয়ে গেছে। বাট বিপ্লব কিভাবে হয়, কিভাবে একটা বিপ্লবকে ট্রিগার করতে হয়, আমার মনে হয় সেই পর্যন্ত পড়াশোনা সে করছে। তো সে বেশিরভাগ ক্ষেত্রেই তাহলে প্রভাবিত ছিল মোটামুটি বাম আদর্শ দিয়া, কিন্তু আবার ইসলামিক সেন্টিমেন্টও ছিল। এখন পিওর যে তাওহিদবাদী যে ইসলাম, সেই ইসলামের সাথে বাম রাজনীতি কোনো দিনও যাবে না। তাহলে এখন এটাকে কি করতে হবে? তাওহিদবাদী যে ইসলাম সেটাকে ডিস্ট্রোটেড ভার্সনে, অর্থাৎ মোটামুটি পরিমার্জিত একটা সংস্করণ আনতে হবে। এই পরিমার্জিত সংস্করণটা হলো সুফিবাদী। মানে আল্লাহর সাথে আপনার আধ্যাত্মিক একটা সম্পর্ক আছে। আধ্যাত্মিক সম্পর্কের বলে আপনি মনে করেন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন, সব কিছু করে ফেলবেন, আপনার নামাজ টামাজ পড়া লাগবে না, আপনার রাষ্ট্রে ইসলামিক যে নিয়মকানুন সেগুলোর বাস্তবায়ন কোনো প্রয়োজন নাই। তারপর ইসলামিক যে বাকি যে রিচুয়াল আছে, নিয়মকানুন আছে, সেই নিয়মগুলো মানুষ ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং মোটামুটি অনুষ্ঠানের মতো করে করবে, যেভাবে পীর সুফি এরা করে। কিন্তু একটা জিনিস আমাদের বাংলাদেশের মানুষ এখনো বুঝে না, যারা পিওর সুফি এবং
পীর ছিল তারা মূলত ছিল তাওহিদপন্থী, অর্থাৎ তাদের একাত্মবাদের জায়গা ইসলামিক যে রিচুয়াল বা ইসলামের যে আদর্শ সেই জায়গায় তারা ঠিক ছিল। এবং এই জিনিসগুলা তারা ঠিকভাবে পালন করতে গিয়ে মানুষজনের কাছে এমনভাবে সম্মানিত হয়েছে যে মানুষ তাদেরকে নেতা মানা শুরু করছে অটোমেটিক। কিন্তু এখনকার পরের যে পীর দরবেশ ফকির, এর আগে দেখেন এরা হলো ভণ্ড। মানে এদের তাওহিদের কোনো জায়গা নাই, অর্থাৎ ইসলামের যে নামাজ, তারপরে আদর্শগত আল্লাহর জিকির, এইটার মাধ্যমে আল্লাহকে পাওয়ার ধান্দা না কইরা এরা হচ্ছে শর্টকাট চিন্তা করে, এবং এই শর্টকাটটা ডেফিনেটলি ধান্দাবাজি। তো এই ধান্দাবাজি সুফি যে ইসলামিক মানে যে রিচুয়াল, এইটার পোশাকে বামরা এনসিপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হইল আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে তারা মোটামুটি ফেইল্ড, অর্থাৎ তাদের প্রজেক্ট কাজ করে নাই। এবং ঠিক এই জন্যই আপনি বামদেরকে কান্নাকাটি করতে দেখতে পাবেন যে এনসিপি কেন এভাবে ভেঙে গেল, এনসিপির ভাঙা উচিত হয় নাই, কারণ তাদের প্রজেক্ট ফেল করছে, তারা যেভাবে চাইছিল সেভাবে হয় নাই। অর্থাৎ মোটামুটি তারা আবার হয়তো 5 থেকে 10 বছর এ ধরনের কোনো সুযোগ পাবে কিনা সেটা মানে ভেবে দেখার বিষয়। তো আমরা মাহফুজ আলমের আরও কিছু ব্যাপার দেখি। মাহফুজ আলম প্রথম যখন সামনে আসলো যে মানে জুলাই বিপ্লবকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা হয়েছে এবং সেটার মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম। ওকে, মাহফুজ আলম ডেফিনেটলি বিপ্লবকে ত্বরান্বিত করছে এবং অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে পেছন থেকে। এখন মাহফুজ আলম সামনে এসে প্রথমে যেটা বলল যে ইনক্লুসিভ রাজনীতির কথা, অর্থাৎ বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথা যেখানে বাম, ডান, ইসলামী, অনইসলামী, তারপরে আওয়ামী লীগ, বিএমপি, এখনকার যে জেনারেশন, মানে সবাই আসবে। কিন্তু আসবে কিভাবে? পরিমার্জন হয়ে আসবে, মানে পরিমার্জিত হয়ে আসতে হবে তারাকে। মানে তারা তাদের জায়গায় থেকে যে রাজনীতি করতে পারবে এই জিনিসটা সে মানতে পারতেছে না, এই জিনিসটাকে সে নিতে পারবে না, এটাই সমস্যা। অর্থাৎ ইসলামিক রাজনীতি কেউ করতে পারবে না। ইসলামিক রাজনীতি যারা করে তারাকে সুফি বাবার ভাব ধইরা মানে রাজনীতি করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এবং এইটার চেষ্টা হিসাবে মোটামুটি আমার কাছে মনে হয় যে এনসিপিতে ডাইভার্সিটি আনার জন্য, মানে ব্যাপক বৈচিত্র্য আনার জন্য ডাক্তার তাসনিম যারাকে ইনক্লুড করা হয়েছে, সামান্তা শারমিন, এরপরে আরও যারা মোটামুটি পোস্টার বয় পরবর্তীতে আছে তারাকে ইনক্লুড করা হয়েছে। ডাক্তার তাসনিম যারার ব্যক্তিগত অর্জন নিয়ে আমার আসলে মানে এখানে আর্গুমেন্ট করার কিছুই নাই। উনি অনেক সম্মানিত মানুষ এবং উনি ওনার ব্যক্তিগত জীবনে অনেক কিছু অর্জন করছেন। আমি ওনার কোনো সমালোচনা করতে চাচ্ছি না। উনি আদর্শগত দিক থেকে একটা আদর্শকে ধারণ করতেই পারেন এবং তিনি তার সেই আদর্শের প্রতি অটল থাকছেন। মানে উনি দেখতেছেন যে এনসিপিতে আসলে মানে বাম যে লিবারেল যে ছায়াটা, সেই ছায়াটা দুর্বল হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি থাকতেছে না। সেই জায়গায় চিন্তা করেই তিনি তার আদর্শে ছাড় দেন নাই, বরং মানে এনসিপি যদি ভোটের মাধ্যমে, অর্থাৎ এনসিপির ভেতরে কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত সে বিএনপির সাথে যাবে নাকি জামাতের সাথে যাবে, এটা কিন্তু ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করছে। এবং আমি যতটুকু জানি সেটা হচ্ছে মোটামুটি 180 এবং 20টা ভোট, অর্থাৎ পক্ষে বিপক্ষে 20-30টা ভোটের ব্যবধান ছিল আর কি। 160 থেকে 70 জন যারা মানে কমিটিতে আছে তারা মূলত জামাতের সাথে যোগ দেওয়াটাকেই পজিটিভলি দেখছে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বামরা যে মায়াকান্না করতেছে যে এনসিপির একাই আদর্শগতভাবে তারা রাজনীতি করতে পারতো, তারা 10 বছর 15 বছর 20 বছর পরে হইলেও তারা মেরুদণ্ড শক্ত কইরা বাংলাদেশে আলাদা একটা ইউনিক রাজনীতি করতে পারতো, সেটার সুযোগ হাতছাড়া হয়ে গেল। এটা আসলে তাদের কথার পিঠের কথা, অর্থাৎ বলতে হবে তাই বলা। কিন্তু পেছনের কথা হচ্ছে তাদের যে বাম আদর্শটাকে এনসিপিতে ধরে রাখা এবং প্রতিষ্ঠিত করা, সেটা পুরা মাঠে ধরা খেয়ে গেছে। মানে এটা প্রতিষ্ঠিত এবং বাস্তবায়ন করা যায়নি। এখন আরেকটা প্রশ্ন, যে এনসিপির মধ্যে যে এই যে এরকম আদর্শগত যে টানাপোড়েন চলতেছে, এই আদর্শগত টানাপোড়েনে আরেকটা পক্ষ খুশি হইতেছে। তারা কেন খুশি হইতেছে সেটার পেছনে যথেষ্ট যুক্তি আছে। আমি বলবো এনসিপির এই আদর্শগত টানাপোড়েন এবং এনসিপির ভাঙনে
বিএনপির মানুষজন অনেক বেশি খুশি হইতেছে। এটার পেছনে যুক্তি হচ্ছে এনসিপি আগের যে পুরাতন বন্দোবস্ত অর্থাৎ আগের যে সামাজিক কাঠামো সেটাকে ভেঙে ফেলার একটা হাতিয়ার বা হাতুড়ি। কিন্তু আপনি মানেন আর না মানেন, বিএনপি হইল পুরাতন যে সামাজিক বন্দোবস্ত অর্থাৎ পুরাতন যে রাজনীতির যে রূপরেখা সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাই। পুরাতন রাজনীতির মূল যে রূপরেখা তার ভেতরে পরিবারতান্ত্রিক রাজনীতি। আপনি একটা জিনিস খেয়াল করেন, তারেক রহমান অলরেডি বাংলাদেশে একটা কাল্ট ফিগার হিসেবে দাঁড়ায় গেছে, অর্থাৎ জিয়া পরিবারের মানে কর্তা ব্যক্তি। এরপরে আমরা যদি দেখি আরও সামনে, ধরেন ডাক্তার জুবাইদা রহমান, তারপরে ডক্টর তারপরে হচ্ছে জাইমা ইসলাম, মানে এরাকেও মোটামুটি পাইপলাইনে তৈরি করা হইতেছে কাল্ট ফিগার হিসেবেই। সো আলটিমেটলি তারেক রহমানের পর হয়তো জাইমা রহমান, এভাবে মানে বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতির যে লিগেসি সেটা বিএনপি আসলে চালাই দিয়ে থাকবে, কিন্তু এনসিপি এটার বিপক্ষে। আচ্ছা, এরপর পুরাতন বন্দোবস্ত থাকলে বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা আছে, তারপরে বাংলাদেশের যারা শিল্পপতি আছে, তাদের অনেক লাভ, কারণ এটা একটা প্রেডিক্টেবল পথ। তারা জানে পুরাতন বন্দোবস্তের রাজনীতি থাকলে মানুষকে সহজে ঘুষ দেওয়া যাবে, দুর্নীতি করানো যাবে, তারপরে পলিটিক্যাল যে লিডার প্রধান থাকবে তার চারপাশে মনে করেন চাটুকাররা বৈশা মানে তাকে জাস্ট তাদের কথাই শোনাবে, সাধারণ মানুষের কথা তার কান পর্যন্ত যাইতে দিবে না। এটা তাদের জন্য অনেক সহজ এবং এটা তাদের জন্য অনেক পরিচিত রাস্তা। সো এই পরিচিত রাস্তাতেই হাঁটতেছে মূলত বিএনপির যে নেতাকর্মীরা। এই জন্যই এনসিপির যে ভাঙন, এনসিপি যত দুর্বল হবে, বিএনপির মানে সামাজিক কাঠামো পরিবর্তন চায় না এ ধরনের যারা রাজনীতি করে তারা অনেক খুশি হবে। এজন্য বিএনপি অনেক বেশি খুশি হইতেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে বাম রাজনীতির আদর্শ বা টানাপোড়েন কিভাবে এনসিপির রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। সো আমাদের কাছে মোটামুটি ইসলামিক সেন্টিমেন্ট বা ইসলামিক রাজনীতি কিভাবে প্রভাবিত করবে সেটা আগের ভিডিওতে দেখছি, আর আজকের ভিডিওতে আমরা দেখলাম যে বাম রাজনীতি কিভাবে এনসিপির রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। মানে যদিও তারা ফেইল্ড মোটামুটি অ্যাপারেন্টলি, বাট এই চেষ্টা তারা করতেই থাকবে। আর নাম্বার 3, বিএনপি এনসিপির এই যে ভাঙন বা এনসিপির এই যে এরকম আদর্শিক যে টানাপোড়েন বা দ্বন্দ্ব চলতেছে, এটাতে বিএনপি অনেক খুশি হইতেছে। বিএনপি কেন খুশি হইতেছে সেই জিনিসটা আমরা দেখলাম। সো এখন ফাইনালি আমরা নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই এতগুলা টানাপোড়েনে, এত দ্বন্দ্বের মধ্যে এনসিপির রাজনীতি কোথায় গিয়ে ল্যান্ড করবে সেটা আমরা এখন মোটামুটি আমাদের কাছে অনেকখানি ব্যাকগ্রাউন্ড পরিষ্কার। সো এনসিপির রাজনীতি ফাইনালি কোথায় গিয়ে ল্যান্ড করবে সেটা আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।